দার্জিলিং। আমরা যেন বারবার ফিরে আসি এই শহরটায়, কিন্তু এইবারের ডাকটা ছিল একটু আলাদা। বর্ষাকালে পাহাড় পায় এক নতুন প্রাণ, বৃষ্টির ফোঁটা স্পর্শ করে পাহাড়ের বুক, সবুজ হয় আরও প্রাণবন্ত, আরও গভীর। আজকের গল্পটা সেই চেনা দার্জিলিংয়ের বাইরে। বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা, গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা, পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরি, আর তারই মাঝে আজ যাব কিছু অফবিট জায়গা যেখানে নেই কোনো ভিড়, নেই কোলাহল, আছে শুধু বৃষ্টি ভেজা চা বাগানের ঘ্রাণ, নীরব পাইন বনের শীতল ছায়া, আর মনের ভেতর জমে থাকা এক অদ্ভুত নিস্তব্ধতা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে সেকেন্ড ডে দার্জিলিংয়ের। এই সময় এখন ঘড়িতে সময় সকাল 6:30, আর আমরা বেরিয়ে পড়ছি আজকে সাইট সিনের জন্য। দেখো দুজনেই পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেশ ঠান্ডা কিন্তু কাল রাত থেকে লাগছে। তো চলো সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কী কী দেখবো, সব কিছু শেয়ার করবো। লেটস গো। আমাদের গাড়িও একদম রেডি, 15 মিনিট আগের থেকে চলে এসছে দাদা, আর আমাদের ফোন করছে, আমরাই রেদার লেট করলাম আজকে। গুড মর্নিং। গুড মর্নিং। মেঘলা দিনে দার্জিলিং সবে ঘুম থেকে উঠছে। কুয়াশা ঘেরা বৃষ্টি মাখা সকাল যেন ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে। আজকের এই জার্নিতে আমাদের প্রথম গন্তব্য তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেটা দার্জিলিং থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। ড্রাইভার দাদা থেকে জানলাম যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। বেশ কিছুটা যাওয়ার পর এক জায়গায় গাড়ি থেকে না নেমে পারলাম না। শুধু আশপাশের বিউটিটা একবার দেখো বন্ধুরা, মানে মেঘে ঢাকা কিন্তু স্টিল মানে পাহাড়ি জায়গার কিন্তু আলাদাই একটা সৌন্দর্য। তো আমরা জাস্ট দার্জিলিং থেকে খানিকটা দূরই এসছি গিয়ে, আর সেখানে এরকম রাস্তার ধারেই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম, তো দাঁড়িয়ে গেলাম। দারুণ। দূরের বাড়িগুলো এত সুন্দর লাগছে, পাহাড়ের সাথে ছোট 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 বাড়ি রং বেরঙের, আর চারিদিকে সাদা কুয়াশা, মেঘ, সাদা মেঘ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা হাওয়া, এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর এই সবুজের সমারোহ, কি দারুণ তাই না? নির্জন ফাঁকা রাস্তায় ছুটে চলেছে আমাদের গাড়ি, মনে হচ্ছে পথেই যেন হারিয়ে যাই। সামনের কুয়াশা মোড়া রাস্তাটা যেন মায়াবী রহস্যময় এক পরিবেশ সৃষ্টি করেছে। বেশ কিছুটা যাওয়ার পর এই সুন্দর পাহাড়ি জনবসতিটা চোখে পড়ল। তারপর কয়েকটা বাঁক ঘুরতেই এসে পড়লাম এক অন্য জগতে। সারি সারি চা গাছ, ধাপে ধাপে সাজানো, দুপাশে চায়ের বাগান, আর মাঝের এই রাস্তাটা যেন ছবির মতো সুন্দর। তো এটা হলো তিনচুলে ভিউ পয়েন্ট। যদিও ভিউ পয়েন্টের ভাও আমি কিছু দেখতে পাচ্ছি না, বাট এখানে কি দেখা যায় আমি তোমাদের বলছি। এখানে একদিকে আছে কালিম্পংয়ের পাহাড়, একদিকে আছে সিকিমের পাহাড়, পিছনে হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সেই জন্য এর নাম হচ্ছে তিনচুলে। আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, বাট সামনে একদম পুরো কুয়াশায় ঢেকে আছে। পাহাড় হচ্ছে, পাহাড়ের সব রূপই সুন্দর। রোদ ঝলমলে ওয়েদারটাও যেমন সুন্দর, সেরকম এই মেঘাচ্ছন্ন কুয়াশা এটাও একরকম সুন্দর। তো যাই হোক, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতেই কিন্তু একটু একটু করে কুয়াশাটা সরছে, মানে রোদ উঠছে, আর দেখো আশপাশটা কিন্তু ভিজিবল হচ্ছে। নিচের পাহাড়গুলো এবার ভিজিবল হয়েছে। পুরো চায়ের বাগান, ওই দিকটা হচ্ছে পুরো চা বাগান, নিচে কতগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে, আর ওই দিকে দূরে হচ্ছে কিন্তু নামচির পাহাড়। এই দিকটা ক্লিয়ার হলে আরো ভালো কিছু দেখা যেত। এই দিকটা কালিম্পংয়ের পাহাড়, দিকটা পুরো একটা মানে পাহাড়টার উপর পুরো মেঘটা জাস্ট বসে রয়েছে, মানে প্রত্যেকটা পাহাড়ের খাঁজে খাঁজে মেঘগুলো জাস্ট বসে আছে এইভাবে। আর এই দেখো, এই মারপিট করে কেন এরা? খেলাধুলা করছে ওরা, অ্যাকচুয়ালি খেলা করছে। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান।
তিনচুলের একটা অপূর্ব সুন্দর প্রকৃতিকে অনুভব করে মনের মধ্যে একটা অসম্ভব সুন্দর ভালো লাগাকে নিয়ে আমরা এগিয়ে চললাম পরের ডেস্টিনেশনের দিকে। সামনের ল্যান্ডস্কেপটা একবার দেখো তোমরা। বৃষ্টির পর এই চা বাগানগুলো যেন আরও জীবন্ত, পাতাগুলোয় জল রং মাখানো, মনে হচ্ছে প্রকৃতি নিজের হাতে ছবি এঁকেছে। তো এই এরিয়াতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। তো যারা মোটামুটি একটু কোলাহল ছেড়ে একটু অফবিট লোকেশনে একটু নিরিবিলি জায়গাতে থাকতে চাও, তারা কিন্তু এইসব জায়গাতে কিন্তু প্রচুর হোমস্টে আছে, তোমরা এখানে এসে কিন্তু থাকতেও পারো। দেখো ওপরের এইগুলো হচ্ছে সব কমলা লেবু গাছ। পাহাড়ের ধাপির ওপর বাড়িগুলো কেমন করে বানায় বলো তো। এই তিনচুলের সাইটেই বোধ হয় দার্জিলিংয়ের সব থেকে বেস্ট চা বাগানগুলো এদিকেই আছে। তো যাই হোক, আরও একটা চা বাগানের মধ্যে নিজেকে হারিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। তো আজকে আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে পেশক টি এস্টেট। লাস্ট ইয়ার আমরা গেছিলাম টেমি টি গার্ডেন, আর এবছরে আমরা আসলাম এই তিনচুলের এখানে এই পেশক টি স্টেটে। তো এই চা বাগানে আসলে সত্যি মনটা এত সুন্দর হয়ে যায় ফুরফুরে। শুধু চা বাগান নয়, পাহাড়ে আসলেই এত চারিদিকে রোদ, একবার কুয়াশা, মানে এই যে খেলাটা চলতে থাকে দারুণ লাগে। এখানে চা বাগানের মধ্যে কিন্তু এই ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা ফটোগ্রাফি করতে পারো। এগুলো রেন্টে পাওয়া যায় 100 রুপিস করে। নতুন একজনের সাথে তোমাদের আলাপ করাই, এ দেখো অদিতি চায়ওয়ালি। হ্যালো, এতগুলো পাতা আমি তুলে নিয়েছি। বাহ, অনেক কাজ করে নিয়েছো। দূরে দেখো চা শ্রমিকরা কিন্তু চলে এসেছে চা বাগানে চা পাতা তোলার কাজে। চলো একটু উপরের দিকে যাই। এই যে আমাদের চা শ্রমিক, সুন্দরী চা শ্রমিক, দেখো ভালোই চা পাতা তুলছে। কি এখানে থাকবে কি? এই কাজটা কি ভালো লাগছে করতে? একদম কোনো ঝামেলা নেই, তাছাড়া গরমও লাগবে না। জাস্ট পাতা তোলো আর এখানে ফেলে দাও। ওরা মনে হয়। তো এই পেশক টি এস্টেটে এখানে তোমরা কিন্তু টিও কিনতে পারবে। এইগুলো 120 করে। এগুলো তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো বা কাউকে চাইলে গিফটও করতে পারো। এগুলো এখানে পাওয়া যাচ্ছে। फर्स्ट प्लस टी है। फर्स्ट प्लस आपको यही चीज मार्केट एरिया में जाएगा 250-300 पड़ेगा। यहाँ भी सिर्फ ओनली 120 पर पैकेट 100 ग्राम्स का है। 100 ग्राम्स। हमारा पे जो टी एस्टेट का यही खासियत है। दार्जिलिंग टी स्पेशल है ना पूरे दुनिया में, तो यही तो खासियत है। এখানে সকাল সকাল দেখো চা শ্রমিকরা এসে চা পাতা তুলছেন, তারা নিজেদের কাজে ব্যস্ত। পেশক টি গার্ডেন দেখে এখন আমরা লাভার্স ভিউ পয়েন্টে। জাস্ট ভিউটা একবার শুধু দেখো বন্ধুরা। এই যে লম্বা, এটা হচ্ছে তিস্তা নদী, একসাথে এসে মিশেছে বেনি, তাই এটা হচ্ছে তিস্তা ত্রিবেণী সঙ্গম। আর এই রাস্তাটা হচ্ছে জোরথাং যাওয়ার রাস্তা। এই ভিউটা এত সুন্দর, এত অপূর্ব, মনে হচ্ছে দাঁড়িয়ে শুধু দেখেই যাই। একদম একটা পুরো মনে হচ্ছে পুরো ছবি আঁকা একটা সিনারি, পুরো এরকম এঁকে বেঁকে নদী, পাহাড়ের মাঝখান দিয়ে আর চারিদিকে পাহাড়, কি দারুণ। এর আশপাশে কিন্তু অনেক খাবার দোকানপাটও রয়েছে।
তোমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর কিন্তু এখানে এসে একটু খাওয়া দাওয়া করতে পারো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে লকচু। তিনচুলে থেকে যখন ব্যাক করছি সেরকম একটা জায়গাতে দেখে গাড়িটা দাঁড় করালো ব্রেকফাস্টের জন্য। একবার জায়গাটা শুধু দেখো, চারিদিকে শুধু গাছগাছালি। কি সুন্দর হোমস্টে গুলো আছে এখানে। আর তার মাঝখানে এই রেস্টুরেন্টটা ইয়াংলা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। বেশ সুন্দর জায়গাটা, রেস্টুরেন্টের ভেতরটাও বিশাল বড়। ইভেন হচ্ছে এই দিকটা হচ্ছে ভ্যালি ভিউ। আর এই যে অদিতি বসে আছে একদম। কি গো, খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়ে গেছে, এবার খেতে হবে। শুরুতেই গরম গরম চা চলে এসছে, এরকম সামনের এরকম ভিউ আর তার সাথে এরকম গরম গরম চা। এই নাও, এক কাপ চাই আমি তোমাকে চাই। থ্যাংক ইউ সো মাচ। তো অদিতি চিকেন মোমো অর্ডার দিয়েছে ব্রেকফাস্টে, ওরটা এসেও গেছে। কেমন পাহাড়ি মোমো? আমাদের ওখানকার থেকে বেটার? চিকেনের থেকে আমি পেঁয়াজটাই বেশি দেখতে পাচ্ছি। সব জায়গায় একই গল্প নাকি? কিন্তু ভালো। আমি অর্ডার দিয়েছিলাম ম্যাগি, তো ম্যাগি চলে এসছে একদম পুরো গরম ধোঁয়া ওটা ম্যাগি। বাইরে একটু হালকা হালকা ঠান্ডা ওয়েদার, তার মধ্যেই চা আর ম্যাগি, মানে জাস্ট জমে ক্ষীর পুরো। আমরা চলে এলাম আমাদের পরবর্তী পয়েন্ট, লামাহাটা ইকো পার্ক। তো এখানে হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে, আর টিকিট কাউন্টারটা আছে এখানে। এখানে টিকিট কেটে তোমাদের এখান দিয়ে ঢুকতে হবে। আশপাশের একবার শুধু ভিউটা শুধু দেখো বন্ধুরা, পাইন গাছের সারি পুরো। দেখো ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে। আমাদের যেতে হবে এই ওপরটা। চলো, এরকম পাথরের সিঁড়ি করা, সেই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। এই ওয়াচ টাওয়ারটার ওপরে কিন্তু অ্যাট এ টাইম 7 জন করে অ্যালাউড এবং 10 মিনিটের জন্য কিন্তু টাইম স্প্যান। বাহ, ওপর থেকে কিন্তু ভিউটা দেখো সুন্দর। এখানে একটা ওয়াটার বডি আছে যেটা অনেকটা উপরে, 750 মিটার প্রায়, আর হেঁটে যেতে সময় লাগবে আধ ঘন্টা। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওয়াটার বডির দিকে। হ্যাঁ, অনেকেই মাঝ রাস্তা ছেড়ে দিচ্ছে, বলছে নাকি অনেক উঁচু, বাট ঠিক আছে, আমরা একবার ট্রাই করে দেখি, যেহেতু এটা একদম নতুন জায়গা, নতুন অ্যাডভেঞ্চার একটা। তো চলো, কোই বাত নেই, শর্টকাটস নট অ্যালাউড। আচ্ছা, এইগুলো বোধহয় শর্টকাট। হ্যাঁ, এই জন্য এখানে দেখো বাস দিয়ে আটকে দিয়েছে। হ্যাঁ, বেশ অনেকটা উঁচু। আমরা যাচ্ছি তো যাচ্ছি, এবার আস্তে আস্তে হাঁপিয়েও পড়ছি, মাঝে মাঝে একটু একটু দাঁড়াচ্ছি আবার যাচ্ছি। কি গো, ঠিক আছে তো? একদম, আই এম অলওয়েজ ফাইন। ও, শর্টকাটটা ধরে যেতে পারলে তো বেশ তাড়াতাড়ি পৌঁছানো যায়, বাট মুশকিল হচ্ছে এখন এই বৃষ্টির ভিজে মাটির মধ্যে শর্টকাট দিয়ে ওঠাটা একটু রিস্কি। তত ওপরে উঠছি মনে হচ্ছে যেন জঙ্গলের ডেন্সিটিটা আরো বেড়ে আছে, তাই না? কি ঘন বন দেখো, সব পাইন গাছ। এই শর্টকাট একটা পেলাম, চেষ্টা করে দেখি পারি কিনা। বাপরে, এটা তো মাটি পুরো উঁচু। আরে বাস, আমি বললাম কিন্তু আর একজন করে দেখিয়ে দিল, সেরা। সেই নিচ থেকে উঠে এত দূর চলে এলাম। তো এতটা উঠে আসার পরে এই জায়গাটা দেখো কি সুন্দর একটা লেক, এটাকে ধর্মীয় লেক বলা হয়। আর এখানে দেখো চারিদিকে কিন্তু বৌদ্ধ ধর্মের যে বাণী লেখা পতাকাগুলো সেগুলো পুরো লাগানো রয়েছে, আর পুরো চারপাশটা এরকম পাইন গাছের সারি, আর তার ঠিক মাঝখানটা এরকম একটা লেক।
মানে চারিদিকের কিন্তু ভিউটা দুর্দান্ত। তো এই জায়গাটা উঠতে একটু হয়তো কষ্ট হবে, বাট যদি একবার মানে রেস্ট নিয়ে হোক, যেভাবে হোক টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে যদি একবার উঠতে পারো, এই জায়গাটা আসলে কিন্তু দারুণ লাগবে, তাই না? সত্যি অসাধারণ মানে জায়গাটা। এতটা কষ্ট করে উঠে আসার পর কিন্তু রিগ্রেশন হবে না, এখানটা দারুণ। মানে চারদিকের আশপাশের মানে যে নৈসর্গিক দৃশ্য, মানে এক কথায় অনবদ্য। এই দিকটা আরো সুন্দর, চারিদিকে এমন সবুজ বনানী, মনে হচ্ছে যেন প্রকৃতি পুরো হাত ঢেলে সাজিয়ে দিয়েছে, প্রকৃতি নিজস্ব সাজানো বাগান যেন। মানে এত সুন্দর নিস্তব্ধ চারিদিক পরিবেশ, পাখির কলতান, ঝিঝি পোকার ডাক, মানে সব মিলিয়ে কিন্তু একদম একটা খুব থ্রিলিং এবং খুব সুন্দর একটা ফিলিং আসছে। মানে মনটাও কিন্তু বেশ শান্ত হয়ে যায় এরকম শান্ত পরিবেশের মধ্যে আসলে। কি অদ্ভুত ব্যাপার, এই এত উঁচুতেও এইখানে কিন্তু দেখো ছোট সিলিন্ডার নিয়ে বসে কিন্তু বেশ খাবারের দোকান দিয়েছে, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, চিপস সবকিছু ব্যবস্থা আছে এখানে। লামাহাটা ইকো পার্ক আমরা ঘুরে নিলাম, তো পুরো ওপর অব্দি গিয়ে আবার নেমে সবকিছু ঘুরে ঘাড়ে দেখতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেল। বাট গাড়ি কিন্তু তোমাদের ওখানে নামাবে পার্কের সামনে, বাট পার্কিংটা আছে কিন্তু সামনের দিকে, তো সামনের থেকে গিয়ে আমাদের গাড়িটা উঠতে হবে। তো লামাহাটা ইকো পার্ক থেকে ফেরার পথে একটা জায়গায় দাঁড়াতেই হলো, এমন সুন্দর একটা ভিউ, চলো তোমাদের দেখাই। লুক এট দ্য ভিউ। এই পাহাড়টা, এটা হচ্ছে দার্জিলিং এর ব্যাক সাইড, আর নিচে হচ্ছে তাকদা টি এস্টেট। চারিদিকে দেখো পুরো ঢালু জুড়ে কত চা বাগান, শুধু চারিদিকে চা গাছ আর চা গাছ। দাদাকে থ্যাঙ্কস না জানিয়ে পারলাম না, কারণ এত সুন্দর জায়গাটা কিন্তু বিকাশ ভাইয়াই আমাদেরকে দেখালো। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো আজকে সকালে বেরিয়ে তো লামাহাটা তিনচুলের সাইডটা আমরা করে আসলাম, কভার করে আসলাম। তো এখন ঘড়িতে সময় প্রায় দুপুর 1টা। দার্জিলিং ব্যাক করার রাস্তাতেই কিন্তু পরে ঘুম মনাস্ট্রি। তো আমাদের হাতে যেহেতু সময় রয়েছে আজকে, সেই জন্য ড্রাইভার দাদা বললেন ঘুম মনাস্ট্রিটা আজকে দেখিয়ে দেবে। তো আমার পেছনে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঘুম মনাস্ট্রিতে। এবার চলো ঘুম মনাস্ট্রিটা ঘুরে আসি। তো এই মনাস্ট্রিটা লামা শেরাব গেতসো দ্বারা 1875 সালে কিন্তু এস্টাবলিশ হয়েছিল। এখানে দেখো ভেতরেই রয়েছে কিন্তু তথাগত বুদ্ধের একটা বিশাল বড় একটা মূর্তি, এবং তার সাথে সাথে বৌদ্ধ অর্থাৎ তিব্বতী ধর্মগুরুদের অনেক মূর্তি এখানেও কিন্তু রাখা রয়েছে। এদিকেও দেখো অনেক পুরানো কিন্তু কাহিনী ছবির মাধ্যমে এখানে কিন্তু দেখানো রয়েছে, এবং তিব্বতী ভাষায় অনেক কিছু এখানে লেখাও আছে। দার্জিলিং এর কিন্তু প্রাচীনতম মনাস্ট্রিগুলোর মধ্যে ঘুম মনাস্ট্রিটা কিন্তু অনেক পুরানো। এখানে কিন্তু বহু পুরানো তিব্বতী পুঁথিও পাওয়া যায়, যেগুলো কিন্তু গৌতম বুদ্ধের 108টা যে বাণী তার মধ্যেও কিন্তু সেগুলো আছে। তো মনাস্ট্রির একদম বাইরে কিন্তু এখানে দুধারে কিন্তু আছে সোভেনিয়ার শপ। মেডিটেশন বোল। তো এখান থেকেও চাইলে কিন্তু তোমরা অনেক কিছু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো, বা গিফট পারপাসে কিন্তু দিতে পারো। এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর আরো একটা অন্যতম বিখ্যাত মনাস্ট্রি, ডালি মনাস্ট্রি, বা যেটার পোশাকি নাম হচ্ছে ট্রুক স্যাং ন্যাগ চোলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা কিন্তু ঘুম মনাস্ট্রি থেকেও বেশ বড়, তাই না? চলো এটা ভেতরে দেখে আসি। 20 টাকা করে এন্ট্রি ফি, আমরা 20 টাকা টিকিট কেটে নিলাম, এবার ঢুকবো। এর ভেতরে একটা মিউজিয়াম আর ভিতরে একটা মিউজিয়ামও আছে, আমরা সেটাও দেখবো।
তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম এবং এই মুহূর্তে আমরা একদম মনাস্ট্রির যে মেন মন্দির তার সামনে। তো এই সামনে বিরাট বড় একটা কিন্তু গ্রাউন্ড, মাঝখানে এরকম একটা পতাকা রয়েছে, ধর্মীয় পতাকা, আর এই হচ্ছে পুরো মেন মন্দিরটা। এখানে কিন্তু অনেক সিনেমা বা সিরিয়ালের শুটিং হয়, তাই না? এই মনাস্ট্রিটা এটা কিন্তু 1971-এ এস্টাবলিশড। মনাস্ট্রিতে প্রায় 210 জন মঙ্ক কিন্তু থাকেন এবং 1993-তে দালাই লামা কিন্তু যখন এসেছিলেন ভারতে তখন কিন্তু তিনি এখানে 3 দিন সময় কাটিয়েছেন এবং এখানকার সন্ন্যাসীদের কিন্তু তিব্বতী বা বৌদ্ধ ধর্মের কিন্তু অনেক কিছু এনাদের শিখিয়ে যান। আর আরেকটা কথা হচ্ছে যে এই মনাস্ট্রিটা কোথায় আছে? এই মনাস্ট্রিটা হচ্ছে দার্জিলিং আর ঘুম রেল স্টেশন, টয় ট্রেনের যে রেল স্টেশন তার একদম কিন্তু মাঝামাঝি জায়গাতে হচ্ছে কিন্তু এই মনাস্ট্রিটা। এর অল্টিটিউড হচ্ছে সি লেভেল থেকে 7000 ফিট এর অল্টিটিউড, বেশ উঁচু, মানে উচ্চতম এবং সব থেকে বড় মনাস্ট্রি দার্জিলিংয়ের হচ্ছে কিন্তু এই ডালি মনাস্ট্রি। তো এই মেন মন্দিরের পাশে এখানটা বেশ সুন্দর একটা সাজানো গোছানো কিন্তু একটা জায়গা রয়েছে, আর এখানে কিন্তু ভগবান বুদ্ধের একটা মূর্তি রয়েছে বেশ বড়, আর এদিকটা বেশ সাজানো গোছানো অনেকগুলো এরকম স্ট্যাচু করা রয়েছে, ওপরেও রয়েছে কতগুলো তিব্বতী বা বৌদ্ধ ধর্মগুরুদের ছবি আছে এখানে। তো ভিতরেও কিন্তু আমরা ঘুরে আসলাম, ভেতরেও যেমন মনাস্ট্রিগুলোতে থাকে ভগবান বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের ধর্মপ্রচারক অনেক তিব্বতী গুরুর মূর্তি থাকে। ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজানো গাছানো, একদম শান্ত একটা পরিবেশ, মানে গেলেই 1 মিনিটে মানে যে এমন চারিদিক নীরবতা থাকে না, আর এত সুন্দর একটা চন্দনের বা ধূপের একটা সুন্দর গন্ধ থাকে যেটা মানে থাকে, মানে ভেতরে গেলেই কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায় 1 মুহূর্তের জন্য। আর এই মুহূর্তে দেখো আমরা দাঁড়িয়েও আছি দার্জিলিং স্টেশনের একদম সামনে, যেখান থেকে টয় ট্রেনগুলো দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে দার্জিলিং এই জয় রাইডটা করায়। তো আমরাও করবো, সেটাও তোমাদের দেখাবো পরের একটা পর্বে। তো এই মুহূর্তে আমরা যখন ফিরছিলাম সাইট সিন করে ঘুরে, তো তখন ভাবলাম ট্রেনটা আসছিল, তো তখন ভাবলাম যে একটু ওয়েট করে যাই। তো দার্জিলিং স্টেশনে কেমনভাবে ট্রেনটা আসে, কীভাবে ছাড়ে সেটা একটু দেখলাম, সেটাও তোমাদের দেখালামও। এখানে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক দার্জিলিং স্টেশন যেখানে তার ঠিক অপোজিটে এটা হচ্ছে স্টিম ইঞ্জিনের ওয়ার্কশপ। তো টয় ট্রেনের 2 রকম ইঞ্জিন চলে, একটা স্টিম ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। তো যে স্টিম ইঞ্জিনটা আছে, স্টিম ইঞ্জিনের ওয়ার্কশপ এইটা। এগুলো কিন্তু একদম ব্রিটিশ জমানার ইঞ্জিন, যেগুলোকে এখনো অবধি কিন্তু ভারতীয় রেল অ্যাজ এ হেরিটেজ এটাকে কিন্তু সংরক্ষণ করে রেখেছে। তো এখন সময় 4:10, আর আজকে প্রথম দিনের সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেল। মোটামুটি তোমাদের তো দেখালামই যে আমরা কোন কোন জায়গাগুলো কভার করলাম। তো তোমরাও সেরকম চাইলে কিন্তু দার্জিলিংয়ের সেকেন্ড ডেতে তোমরা এই জিনিসগুলো এই জায়গাগুলো কভার করতে পারো। তো এনিওয়েজ অনেক কিছু ইনফরমেশন তোমাদের দিলাম এই ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার, আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সকলে ভালো থেকো, টিল দেন টাটা।